বাংলায় জঙ্গি যোগ নিয়ে আশঙ্কা উদ্বেগ যখন তুঙ্গে, যখন বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন দুর্নীতি মুক্ত করা হবে, দুর্নীতিগ্রস্তদের জেলে ভরা হবে। একদম এভাবেই মোদির গ্যারান্টি। প্রধানমন্ত্রী বললেন দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে বিজেপি সরকার, এটা মোদির গ্যারান্টি। পয়লা বৈশাখ দলের ইস্তেহার প্রকাশ করে এমনই হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে বিরোধী শিবির। দেখুন, अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। 19 এপ্রিল লোকসভার লড়াইয়ের কিক অফ। তার 4 দিন আগে আম্বেদকর জন্মজয়ন্তীতে দলীয় ইস্তেহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রাখার হুঙ্কার দিলেন নরেন্দ্র মোদী। पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। কিন্তু এখানেই মোদির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন, তখন তার বিরুদ্ধে সারদা কেলেঙ্কারি, গুয়াহাটিতে জল সরবরাহ প্রকল্প সহ একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, 2015 সালে বিজেপিতে যোগদানের পর থেকে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত থমকে গেল কেন? আদর্শ আবাসন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে হয়েছিল অশোক চৌহানকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বর্তমানে মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভায় বিজেপির নতুন মুখ। মহারাষ্ট্রের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধেও আর্থিক তছরূপ ও জমি দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর 2018 সালে সেই নারায়ণ রানেকেই রাজ্যসভায় সাংসদ করে পাঠায় গেরুয়া শিবির। এখন তিনি মোদির দ্বিতীয় মন্ত্রিসভায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী। কংগ্রেস এনসিপি জমানায় মহারাষ্ট্রে 70,000 কোটি টাকার সেচ দুর্নীতিতে অভিযুক্ত অজিত পাওয়ার। গত বছর জুলাইয়ে শরদ পাওয়ারের এনসিপির সংসারে ভাঙন ধরিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান তিনি এবং মহারাষ্ট্রে বিজেপির জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হন। উল্লেখযোগ্যভাবে অজিত পাওয়ারের শপথ গ্রহণের দুদিনের মধ্যে তাকে বিজেপি শিবসেনা সরকারের মহারাষ্ট্র অ্যান্টি করাপশন ব্যুরোর তরফে ক্লিন চিট দেওয়া হয়। নানাবিধ দুর্নীতিতে ব্যাপকভাবে অভিযুক্ত হওয়া সত্ত্বেও কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি মোদী সরকার। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তও চলে গিয়েছে হিমঘরে। নারায়ণ রানে হতে পারে, শ্রী অজিত পাওয়ার হতে পারে, বাংলা থেকে শুভেন্দু অধিকারী হতে পারে, এইরকম আমরা প্রায় হিমন্ত বিশ্ব শর্মা হতে পারে। এরকম অনেক নাম যেগুলোর বিরুদ্ধে বিজেপি বলতো তারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করেছেন আপনার পার্টিতে এবং তারা কিন্তু মশালধারী, মানে ধরছেন, আপনারা আপনার ধ্বজা ধরছেন এবং এই দুর্নীতিগ্রস্ত মানুষ তার চারপাশে রয়েছে। দুর্নীতি নিয়ে তিনি বলছেন তার প্রতিশ্রুতিতে। মোদী সরকারের গত 10 বছরের ইতিহাস বলছে যে 25 জন বিরোধী দলের নেতার বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করা হয়েছে। আর সেই 25 জন যখন বিজেপিতে যোগদান করেছে, তাদের সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে যা ছিল সেগুলোকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দুর্নীতি বিরোধী মোদির এই লড়াই, এটা একটা নতুন, এটা আর কিছু না, এটা একটা নাটক, মানুষকে ধোঁকা দেওয়ার একটা নতুন ছল। তার কারণ একটাই, ইলেকট্রাল বন্ড তা প্রমাণ করে দিয়েছে। যারা দেশের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, তাদের চাঁদা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে মোদির কোষাগারে কী করে পৌঁছায়, সে প্রশ্ন দেশের মানুষ করবে। 2024 লোকসভা ভোটের আগে কোচবিহারে বাংলায় নিজের প্রথম নির্বাচনী প্রচার সভা থেকে দুর্নীতি নিয়ে কড়া অবস্থান নেওয়ার হুঙ্কার দিয়েছিলেন মোদী। এবার দলীয় ইস্তেহার প্রকাশের সময়ও দুর্নীতি ইস্যুকেই অন্যতম প্রধান হাতিয়ার করলেন তিনি। সত্যজিৎ বৈদ্য, রাজীব চৌধুরী ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই যে অন্যান্য রাজনৈতিক দল, মানে আপনাদের বাদ দিয়ে, মানে সিপিএমকে বাদ দিয়ে বলছি, প্রথম বিজেপি, তারপর তৃণমূল, কংগ্রেস, যেভাবে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়েছে, সেখানে সিপিএম কেরলে ক্ষমতা থাকা সত্ত্বেও টাকা তো নেয়নি ইলেকট্রাল বন্ডে, উল্টে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন অরবিন্দ কেজরিওয়ালের পাশে সিপিএম দাঁড়ায়, তখন কি প্রশ্ন ওঠে না যে আপনারা তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে নন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন যে 4 জুনের পর একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তখন কংগ্রেস বলছে এটা নাটক, পুরোটাই নাটক করা হচ্ছে, তাই কি? ভারতবর্ষের রাজনীতির দুর্নীতি একটা রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে পরিষ্কার করে কয়েকটা, আমার বক্তব্য না, যা যা ঘটনা ঘটেছে তার দু একটা রেফারেন্স শুধুমাত্র দিচ্ছি। 1 নম্বর ঘটনা হচ্ছে 2014 থেকে 2024 এই দশক সময়কালে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্স আজকে যে কথা বলেছেন, বাস্তব জীবনের অভিজ্ঞতা তার ঠিক বিপরীত। এই সময়কালে ভারতবর্ষে দুর্নীতিকে আড়াল করার জন্য সরকারি তরফ থেকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। কেন কেন এত বড় স্পর্ধার কথা বলছি? তার কারণ ভারতবর্ষেতে রেকর্ড পরিমাণ ব্যাংক লুট হওয়া, নন পারফর্মিং অ্যাসেট তৈরি হওয়ার পর মানুষজন বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র দপ্তরের চোখের আড়ালের বাইরে বেরিয়ে কি করে দেশ থেকে পালিয়ে গেল, এবং উনি বলছেন দেশের গুরুত্বপূর্ণ রক্ষাকর্তা, তাহলে দীর্ঘ 1 দশকের বেশি সময়কালে এই একটি মানুষকেও কি করে ইন্টারসেপ্ট করে দেশে ফিরিয়ে আনা গেল না, এবং মানুষের লুট হয়ে যাওয়া ব্যাংক থেকে টাকা কি করে মানুষের কাছে ফিরিয়ে দেওয়া? 1, 2, এই সময়কালে ভারতবর্ষে গত 12 বছর, আমি যদি 14 থেকে 24 সময়কালে ভারতবর্ষে রাজ্যের বিভিন্ন রাজ্যের সরকার ভাঙা এবং সরকার তৈরি হওয়া, এই বিষয়টাকে কেন্দ্র করে, অর্থাৎ রাজনীতিকে প্রত্যক্ষভাবে, মানুষের রায়কে প্রত্যক্ষভাবে ভাঙাচোরার ক্ষেত্রে রাজনৈতিক দলের টাকা কিভাবে ব্যবহার হয়েছে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেটা বিভিন্ন রাজ্যে দেখিয়েছে। হ্যাঁ, নিশ্চিত আমাদের রাজ্যে দুর্নীতি কত রকমের হতে পারে, বাস্কেটস, দুর্নীতির যে বাস্কেট গত বা পরিবর্তন পরবর্তী পর্যায়ে তৃণমূলের কর্মকালে যে তৈরি হয়েছে, যে বুফেটা তৈরি হয়েছে, সেটাতে আমরা দেখেছি কত, এবং সেখানে যেটা গুরুত্বপূর্ণ, দুর্নীতির একটা ম্যানেজমেন্ট তৈরি হয়েছে তৃণমূল, কংগ্রেস, বিজেপি ইত্যাদিতে। কেন বলছি কথাটা? কারণ উনি বলছেন যে শাসন করবেন, ধরা পড়বেন। আরে এই রাজ্যে যে রেকর্ড তৈরি হয়েছে দুর্নীতির, কেন্দ্রের এজেন্সিগুলো তো সত্যি, আমি বৈষম্যের সাথে বহু জায়গায় একমত হই, এইরকম উপর থেকে তো জিনিসটা লাগে যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা উচিত। আরে ব্যবহার করা কেন শেষ পর্যন্ত দুর্নীতিমুক্ত আর বিরোধীরা দুর্নীতিযুক্ত, এতটা সহজ সমীকরণে কি পৌঁছানো যায়? আমরা তো প্রত্যেকেই চাই দেশ থেকে দুর্নীতি দূর হোক। দেখুন, একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে রাজনীতির থেকে দুর্নীতি দূর হোক, এই কথাটা বলার কোনো মানে হয় না, কারণ রাজনীতি ছাড়াও সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতির অবস্থান একেবারে পরিষ্কার, এবং একটি তৃতীয় বিশ্বের দেশ যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা চলে, অটোক্রেসি তো এখনো চলে না, ফলে এই জায়গায় কিন্তু দুর্নীতি থাকবে, এটা প্রথমত মেনে নিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতবর্ষের যে মূল রাজনৈতিক দলগুলি, বেশিরভাগ দলই ইলেকটোরাল বন্ডই হোক বা বিভিন্ন জায়গায় যে সমস্ত বহুজাতিক সংস্থা বা বেসরকারি কোম্পানির কাছ থেকে টাকা নেন এবং তার জায়গায় তারা কিছু সুবিধে দেন সেই দলগুলোকে, এই জায়গাটা একটা বিরাট সমস্যার সৃষ্টি করেছে। এই ইলেকটোরাল বন্ড কিন্তু একটা সুবিধে করে দিয়েছে, এই ঘটনাটা যে ঘটছিল এই ঘটনাটার ঘটাটা প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ বিজেপিকে এই জায়গায় একটা ধন্যবাদ দিতে হয় যে তারা নিজেদের দায়টা নিয়েও সব থেকে বেশি তারাই নিয়েছেন ৬,০০০ কোটি, কিন্তু তারা ভারতবর্ষের মানুষের সামনে প্রমাণ করে দিয়েছেন যে ভারতের বেশিরভাগ রাজনৈতিক দল ক্রোনি ক্যাপিটালিজমের সঙ্গে যুক্ত, তারা এই সমস্ত কর্পোরেটের কাছ থেকে টাকা নেন, তাদের সুবিধে দেন, বা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে তাদের বাড়িতে যখন ইডি সিবিআই যায় তারপর তারা যখন এই টাকা নেন তখন তারা ছাড়া পেয়ে যান। বিজেপিকে সেই কারণে ধন্যবাদ, এবং নরেন্দ্র মোদী সেই কারণেই হয়তো বলেছেন যে আমরা তো প্রমাণ করে দিয়েছি ভারতবর্ষের দুর্নীতির যে চালচিত্র রাজনীতির সঙ্গে জড়িত, সেই জায়গাটা একেবারে সামনে এনে দেওয়ার ক্ষেত্রে বিজেপির যে অবদান, যার মধ্যে তারাও আছেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি সেই জায়গায় বলবো যে এখান থেকে যদি বিজেপি সত্যিকারের ভাবতো যে তারা একটা দুর্নীতিমুক্ত সমাজের জন্ম দেবে, দুর্নীতিমুক্ত দেশের জন্ম দেবে, তাহলে অবশ্যই তারা নিজেদের খেয়াল খুশি মতো রাজনৈতিক কারণ চরিতার্থ করার জন্য বিভিন্ন দল থেকে যখন তখন এমএলএ এমপি, এখনো দেখবেন বারবার কংগ্রেস থেকে 4টি লোক চলে যাচ্ছে, তৃণমূল থেকে 4টে লোক চলে যাচ্ছে, এদেরকে নিত না, তারা তাদের রাজনীতিটাকে সোজা রাখতো। অর্থাৎ মোটের ওপর বিজেপিকে ধন্যবাদ, তারা দুর্নীতির বিষয়টি রাজনীতিতে আছে প্রমাণ করেছেন। এবং দ্বিতীয়, নরেন্দ্র মোদী বলেছেন তিনি যদি ভোটে জেতেন আবার সামনের বার দেখা যাবে, কিন্তু গত 10 বছরে এই ধরনের কোনো নির্দিষ্ট পদক্ষেপ এখনো দেখা যায়নি। সিলেক্টিভ, অর্থাৎ বিরোধীদের ক্ষেত্রে এবং যারা তার দলে যাচ্ছেন না
সেই দুর্নীতি এবং একই রকম ভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে বিপুল দুর্নীতি কথা উঠছে, তার যে তদন্ত চলছে তারও কিন্তু সমাধান হয়নি। সব মিলিয়ে সত্যি যদি এরকম একটা ওয়াশিং মেশিন থাকতো যে ওয়াশিং মেশিনে ঢুকলেই দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব হতো। মহানন্দাদি, হ্যাঁ, রাজনীতির সঙ্গে দুর্নীতি জুড়ে থাকবে এটা ভাবতেও ভালো লাগে না, যদিও সেটা বাস্তব। তবে দুর্নীতি তো শুধু রাজনীতিতে নয়, সমাজের সর্বস্তরে আমরা দেখতে পাচ্ছি। সেটা কেউ মানুক বা না মানুক সেটার অপেক্ষায় আর থাকছে না। কোর্ট থেকে আরম্ভ করে সবাই সেটা বলে দিচ্ছে। এবং সব থেকে যেটা সমস্যা হয়ে যাচ্ছে যে এর বিচারে জুনের পর কড়া পদক্ষেপ নেওয়া হবে, এটা কি নির্বাচনী গিমিক না সত্যি কড়া পদক্ষেপ নেওয়া হবে? সেটা যদি নেওয়া হয় তাহলে সেটা নিশ্চয়ই দেশের পক্ষে মঙ্গল হবে, কারণ দুর্নীতি কেউ চায় না। আমি তো মনে করি আমাদের এখানে প্যানেলে যারা বসে আছেন রাজনৈতিক দলের বিশিষ্ট তারাও বলবেন না, জনসাধারণও বলবে না যে দুর্নীতি থাকুক। দুর্নীতি কেউ চায় না, কোনো মানুষ চায় না, কিন্তু দুর্নীতি থাকছে। সমস্যাটা এই জায়গায়। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে যে এই বিচারের দীর্ঘসূত্রিতা, অর্থাৎ যাদের অভিযুক্ত বলে বলা হচ্ছে সবসময় রাজনৈতিক নেতা নেত্রীরা ডিফেন্ড করছেন যেটা প্রমাণিত হয়নি। তার মানে প্রমাণিত না হলে সে দোষী নয়। অথচ দেখা যাচ্ছে মিডিয়ার দৌলতে সমস্ত মানুষ দেখছে যে কোটি কোটি টাকা বেরোচ্ছে, তাদের ইনকাম বেড়ে যাচ্ছে। তার মানে এখানে আইনটা আরো করা হওয়া উচিত। অর্থাৎ এই যে মানি লন্ডারিং হোক বা যাই হোক, বা এই যে দল বদল, এইগুলোর আইন করা হওয়া উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই আইনগুলোকে কড়া করুন। একদম, ইচ্ছে হোক বা অনিচ্ছায়, রাজনৈতিক প্রতিহিংসায় হোক বা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান হচ্ছে এবং সেখানে এজেন্সির ভূমিকা, বারবার কিন্তু এই প্রশ্নটা উঠছে। দুর্নীতিতে জড়িতদের জেলে ভরতে থাকবে বিজেপি সরকার, এটা মোদির গ্যারান্টি, নরেন্দ্র মোদি বলেছেন। বৈশ্বনাথদা, আপনারা এটা শুনলেই পাল্টা বলবেন বিজেপিতে কারা কারা দুর্নীতিতে যুক্ত। তাতে তৃণমূলের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেগুলো কি সব ভিত্তিহীন হয়ে যায়? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে ধানে যদি পোকা লেগে থাকে তাহলে সেটা সমূলে বিনাশ করা উচিত, না হলে পুরো ধানটাই পোকায় নষ্ট করে দেবে। না, আমি প্রধানমন্ত্রীকে মানে কি বলবো, বিচারিতা বলবো না এটাকে হিপোক্রেসি বলবো, ভণ্ডামি বলবো। পাশে শুভেন্দু অধিকারী হাতে টাকা নিচ্ছে ছবি, তাকে বলছে সৎ। হেমন্ত বিশ্ব শর্মা প্রাইম অ্যাকিউজ, তাকে বলছে সৎ। অশোক চৌহান আদর্শ আবাসন কেলেঙ্কারি, তাকে বলছে আজকে সৎ। ওদের পার্টিতে ওয়াশিং মেশিনে গেলে সেটাই তো প্রশ্ন ছিল, ওই পোকাটাকে কেন সমূলে বিনাশ করলেন না বৈশ্বনাথদা? আমি তো এটাই বলতে চাইছি যে একটা হিপোক্রেসি করতে গিয়ে উনি যে বলছেন ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়তে গেলে তো ব্যাংকের টাকা লুট নিয়ে বললেন এতক্ষণ দেবাশিস। এটাও বলা উচিত ছিল যে নোটবন্দির সময় যে যত বড় স্ক্যাম হয়েছে ভারতবর্ষে, এমনি তো নির্মলা সীতারামনের হাজবেন্ড বলে যে বিশ্বের সর্ববড় দুর্নীতির সঙ্গে বিজেপি যুক্ত। অল্প সময় আমাদের ম্যানিফেস্টো, আপনি আমাকে 1 মিনিট টাইম দিচ্ছেন, খুব ভালো কথা। দুঃখের কথা হচ্ছে যে বামপন্থীরা রুটি কাপড়া মাকানের কেন আলোচনা নেই বলে পাড়া কাঁপায়, সেই বামপন্থীরা এখানে রুটি কাপড়া মাকানের যে এত বড় ইস্যুগুলো রয়েছে সেগুলো চোখ বন্ধ করে থাকে। 80 কোটি মানুষকে যে খাবার জুগিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আমরা কোনো দয়া করছি না, সেটা বলা হলো না। এই যে এতগুলো মানুষকে, ফ্যামিলিকে পাকা হাউস দেওয়া হলো 4 কোটি মানুষকে, সেটা হলো না। রুটি কাপড়া মাকানের আলোচনা সিপিএমই চাইছে না। মানে আরেকটা কথা বলি, সিপিএম বা বামপন্থীরা একটা কথা বলে না যে কেন ইলেকটোরাল বন্ড হবে, তারা চোখ বন্ধ করে ভুলে যায় 2010-11 সালে সেই সিপিএম এর একটি পত্রিকা দেশাভিমানীকে এই ফিউচার গেমিং সংস্থা সান্তিয়াগো মার্টিন 2 কোটি টাকা অনুদান দিয়েছিল, হইচই করতে ফেরত দিয়ে দেয়। ওরা বলবে 2 কোটি মাত্র, তার মানে আমি জানি না যে দুর্নীতির আবার মাত্রা থাকে কিনা, বেশি টাকা কম টাকা। বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন সোনা পাচারের অভিযোগ ওঠে তারা তখন কি করে অপরের দিকে তাকায়। তাই আমরা পরিষ্কার বলছি, আমাদের এই ম্যানিফেস্টোতে একদিকে যেরকম আমরা কি কি করতে পেরেছি সাহস করে বলেছি, আমরা কি কি করব সেটাও সাহস করে বলেছি। আগামী 2047-এর দিকে তাকিয়ে এক উন্নত ভারতবর্ষ গড়ে তুলব, যে ভারতবর্ষে দুর্নীতিগ্রস্তদের ঠাঁই নেই, যার জন্য তৃণমূলের মতো চোরের দলের ঠাঁই নেই। বিজেপি হলো সবচেয়ে বড় চোর, দেশের সম্পদ সম্পত্তি বিক্রি করেছে, এখানে কত বক্তৃতা চলে না, বলুন না, এটা আপনি বলুন বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি, বলুন চাকরি দিতে পারলাম না, গ্যারান্টির কথা
এবং বিমলদা বলছিলেন দেশ কাঁপার কথা, কিন্তু গোটা দেশ এই দিদির গ্যারান্টি মোদির গ্যারান্টিতে কাঁপছে না। দেশের মানুষ কি ভাবছে সেটা আদৌ দলগুলো দেখছে। শঙ্খ ঘোষ লিখেছিলেন, নিজের জয়ের কাছে পরাভূত হয়েও না কখনো। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ছেড়ে কবে থেকে মানুষের কথা ভাববে, সেদিকে আমাদের নজর রইল।